আমি কখনো ভূতে বিশ্বাস করিনি, না আত্মা, না অভিশাপ, না অশরীরী কোনো শক্তির অস্তিত্বে। আমার জগৎ গড়ে উঠেছিল ইতিহাসের ধূলিধূসর পাতার ওপর, মন্দিরের ধ্বংসাবশেষ আর বিস্তৃত শিলালিপির মাঝে। আমি যে কাহিনীগুলো খুঁজি সেগুলো নথিভুক্ত ইতিহাস, কল্পকথা নয়। কিন্তু কান্নিভারির সেই ঘটনা আমার সমস্ত বিশ্বাস ভেঙে চুরমার করে দিয়েছিল। সেই রাতের পর থেকে আমি পালিয়ে বেড়াচ্ছি। রাত নামলেই শীতল শ্বাস আমার ঘাড়ে এসে পড়ে। দরজার ওপাশ থেকে কেউ ডাক দেয়, নরম সুরেলা কণ্ঠে। আমি জানি এটা বাস্তব নয়, তবু একবার শুনলে ভুলে থাকা অসম্ভব। এতদিন ধরে এই সত্য গোপন করে রেখেছি, কিন্তু আর পারছি না। আমার সময় শেষ হয়ে আসছে। আমি জানি ও আবার এসেছে। এটাই আমার গল্প। আর যদি তুমি এই লেখা পড়ছ, তাহলে শোনো, কিছু কাহিনী কখনোই উন্মোচিত হওয়া উচিত নয়, কারণ কিছু কিংবদন্তি আজও জীবিত। পশ্চিমঘাট পর্বতমালার গভীরে সবুজ অরণ্যের বুক চিরে সর্পিল রাস্তা চলে গেছে কান্নিভারির দিকে। পথের দুই পাশে ঘন বন, অদ্ভুত নিস্তব্ধতা ঘিরে রেখেছে চারদিক, যেন এখানে প্রকৃতিও শ্বাসরুদ্ধ হয়ে আছে। দুপুরের বৃষ্টির পর মাটির সোঁদা গন্ধ ছড়িয়ে পড়েছে বাতাস। গাড়ির চাকা কর্দমাক্ত পথের মাঝে হোঁচট খাচ্ছিল। গোধূলির আলো বনভূমির পাতা ভেদ করে ছড়িয়ে পড়ছিল মাটির ওপর, একটা সোনালি দ্যুতি তৈরি করছিল চারপাশে। কিন্তু সেই আলো যেন অরণ্যের গভীরতায় পৌঁছাতে পারছিল না। কান্নিভারি গ্রামটা ছিল ক্ষুদ্র, নিঃসঙ্গ, যেন সময়ের বাইরে আটকে আছে। কুঁড়েঘরগুলোর দেয়ালে বয়সের চিহ্ন পড়ে গেছে, ফাটল আর শাওলা আঁকড়ে ধরেছে তাদের। গ্রামের মানুষগুলো সময়ের গণ্ডির বাইরে চলে গেছে, যেন ক্ষয়প্রাপ্ত মুখ, ভীত সন্ত্রস্ত চোখ। আমি যখন গ্রামে প্রবেশ করলাম, তখনই টের পেলাম ওদের দৃষ্টি নীরব, সতর্ক। কেউ কথা বলল না, কেউ হাসল না। কিছু লোক তাদের কাজের মাঝখানে থেমে গেল, শুধু তাকিয়ে থাকল। আমি জানালার কাঁচ নামিয়ে ওদের দিকে তাকালাম। নমস্কার। কেউ উত্তর দিল না, শুধু বাতাসে একটা ফিসফিসানি শোনা গেল, যেন গাছের পাতার মাঝখানে কিছু একটা ফিসফিস করে উঠল। গ্রামের একমাত্র চায়ের দোকানে প্রবেশ করলাম। বৃদ্ধ দোকানির কাঁধে রূপালি চুল, মুখে গভীর রেখা। তার চোখে ছিল এমন এক দৃষ্টি, যেন সে অনেক কিছু জানে কিন্তু বলতে চায় না। আমি পরিচয় দিলাম, আমার আসার কারণ জানালাম। যক্ষিণী মন্দির সম্পর্কে কিছু জানতে চাই, বললাম শান্ত কণ্ঠে। চায়ের দোকানে মুহূর্তেই যেন নিস্তব্ধতা নেমে এলো। সবে চুমুক দিতে থাকা লোকগুলো চায়ের কাপ নামিয়ে রাখল, চোখ সরিয়ে নিল, যেন এই নামটাই এক অশুভ ছায়া ডেকে এনেছে তাদের মাঝে। বৃদ্ধ দোকানি, যার নাম কৃষ্ণন নায়ার, কাপটা নামিয়ে রাখলেন। তার হাত সামান্য কাঁপছিল। সেই মন্দির অভিশপ্ত, ফিসফিস করলেন তিনি। আমি হেসে বললাম, কি রকম অভিশাপ? কৃষ্ণন নায়ারের ঠোঁট শক্ত হয়ে গেল। তিনি ধীরে ধীরে ঝুঁকে এলেন আমার দিক। সে অপেক্ষায় আছে, ফিসফিস করলেন তিনি, একজন বোকা পুরুষের জন্য, যে তাকে খুঁজতে আসে। সেই রাতেই আমি প্রথম শুনলাম সেই শব্দ। একটা গল্প, মিষ্টি, সুরেল, অন্ধকারের মধ্যে থেকে আমাকে ডাকছিল। আমি উঠে বসলাম, বুকের ভেতর ধুকপুক শব্দ। দরজার ফাঁক দিয়ে উঁকি দিলাম। গ্রামের রাস্তা শুনশান, কিন্তু গলাটা থামল না। সে ডাকছে আমার নাম ধরে। পরদিন সকালে গ্রামটা নিস্তব্ধ ছিল। আমি এক কিশোর ছেলেকে পেলাম, সঞ্জু। ওকে টাকা দিতে চাইলাম পথ দেখানোর জন্য। ছেলেটার চোখ ভয়ে বড় হয়ে গেল। আমি শুধু পথ দেখিয়ে দেব, সে বলল, কিন্তু কাছে যাব না। জঙ্গলের ভেতর পথ হারিয়ে গেছে লতাপাতার নিচে। বাতাসে শাওলা আর পচা পাতার গন্ধ। পাখিদের ডাকেও যেন একটা সতর্কতা ছিল। সঞ্জু আচমকাই থেমে গেল। এগিয়ে যান, ফিসফিস করে বলল সে। আমি ঘুরে দাঁড়ানোর আগেই ছেলেটা দৌড়ে অদৃশ্য হয়ে গেল। পথের শেষে মন্দিরটা দাঁড়িয়েছিল, প্রকৃতির মধ্যে বিলীন হয়ে যাওয়া এক ভগ্নস্তূপ। ফাটল ধরা দেয়াল জড়িয়ে ধরেছে বটগাছের শিকড়। আমি প্রবেশ করলাম। একটা অদ্ভুত ঠান্ডা অনুভূতি শরীর বেয়ে নেমে গেল। বাতাসে ধাতব গন্ধ, রক্তের গন্ধ। হাতের আঙুল বুলিয়ে নিলাম দেয়ালের ভাস্কর্যের ওপর, এবং তখনই শুনতে পেলাম সেই শব্দ, একটা ফিসফিসানি। তুমি এসেছ। অবশেষ আমি ঘুরে দাঁড়ালাম, কিন্তু কেউ ছিল না। সেই রাতে আমি স্বপ্ন দেখলাম, এক নারী দাঁড়িয়ে আছে আমার শিয়রে। উজ্জ্বল লাল শাড়ি, কালো চুলের ঢেউ গালের ওপর নেমে এসেছে। সে ধীরে ধীরে ঝুঁকে এলো আমার দিকে। ঠান্ডা আঙুল আমার গালে বুলিয়ে দিল। তুমি আমার মন্দিরে এসেছিলে, সে বলল মোলায়েম গলায়। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু পারলাম না। সে হাসল। এখন তুমি আমার। আমি জেগে উঠলাম।
ঘরের কাঁচের জানালায় তাকালাম, আমার প্রতিবিম্ব ছিল না। আমি পালিয়ে যাওয়ার চেষ্টা করলাম, রাস্তা ঘুরে ফিরে একই জায়গায় চলে আসছিল। অন্ধকার ঘনিয়ে আসছিল দ্রুত, যেন সময়ও এখানে আটকে গেছে। এবং তখনই অনুভব করলাম একটা ঠান্ডা স্পর্শ, ঘাড়ের কাছে কিসের যেন নরম শ্বাস। তুমি পালাতে পারবেন। আমি ধীরে ধীরে আয়নার দিকে তাকালাম। সেখানে আমি ছিলাম, কিন্তু সেটা আমি ছিলাম না। আমার প্রতিবিম্ব হাসল, একটা বিকৃত অশুভ হাসি। চোখের তারা ছিল গভীর কালো, সেই চোখগুলো তার ছিল। হাতটা কাচের ওপার থেকে বেরিয়ে এলো আমাকে টেনে নেওয়ার জন্য। আমি চিৎকার করলাম, তারপর অন্ধকার। আমি জ্ঞান ফিরে পেলাম গ্রামের চৌকস মাটিতে। কৃষ্ণন নায়ার কাঁপা হাতে আমাকে ধরেছিলেন। তুমি মরতে চেয়েছিলে, ফিস ফিস করলেন তিনি। আমি কিছু বলতে চাইলাম, কিন্তু আমার কণ্ঠস্বর বদলে গিয়েছিল। কৃষ্ণন নায়ার আমাকে আয়না দেখালেন। আমি নিজেকে দেখলাম আর হাসলাম, কিন্তু সেটি আমার হাসি ছিল না, সেটি ছিল তার।